ডিয়ার বাচ্চা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সামনে মাসে এক্সাম হবে, তার জন্য তোমরা একটু ভালোভাবে পড়াশোনা শুরু করতে হবে, ঠিক আছে? সিরিয়াস হও সবাইকে ফিজিক্যাল সায়েন্সে 90% পেতে হবে, এরকম আশা নিয়ে সবাই পড়ো, ওকে? তাহলে আমাদের আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে কার্বন ডাই অক্সাইড কী কাজে লাগে বলো তো? কার্বন ডাই অক্সাইড তোমরা জানো বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম, 0.03% মতো। তাহলে কার্বন ডাই অক্সাইড এত কম বলে তোমরা ভেবো না কি কার্বন ডাই অক্সাইড কোনো কাজে লাগে না। কার্বন ডাই অক্সাইড অনেক কাজে লাগে। তাহলে আমাদের রাসায়নিক শিল্পেও কার্বন ডাই অক্সাইডের ব্যবহার গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা কার্বন চক্র যেটা বললে, সেখানেও কার্বন ডাই অক্সাইডের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো রাসায়নিক শিল্পে কার্বন ডাই অক্সাইডের ব্যবহার আমরা জানবো কি রাসায়নিক শিল্পে কার্বন ডাই অক্সাইড কীভাবে ব্যবহৃত হয়। তো রাসায়নিক কারখানায় চলে আসো, প্রচুর পরিমাণে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। আর কিসে লাগে? ফার্স্টে দেখো, ইউরিয়া তৈরি করবো আমরা। তোমরা ইউরিয়া নামক রাসায়নিক সারের কথা বলেছ। তাহলে ফসল ফলাতে নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার লাগবে। তাহলে সবচেয়ে বেশি নাইট্রোজেন ঘটিত সার হলো ইউরিয়া। সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার হলো ইউরিয়া। ইউরিয়া কিভাবে তৈরি করা হয়? বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। কি কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়, 2NH3 এর বিক্রিয়া ঘটানো হয়, অ্যামোনিয়ার। কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস 2NH3 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 150 ATM চাপ দিব, ঠিক আছে? তাহলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় শর্ত কি? 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 150 ATM চাপ দিলে তোমার ইউরিয়া CONH2 প্লাস H2 উৎপন্ন হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে কার্বন ডাই অক্সাইড কী কাজে লাগে? কার্বন ডাই অক্সাইড বাতাসের অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলো। কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে তোমার ইউরিয়া উৎপন্ন হলো, ঠিক আছে? ইউরিয়া প্লাস জল উৎপন্ন হলো। তাহলে এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তোমাকে মনে রাখতে হবে ইউরিয়ার সংকেত কি। কোশ্চিন আসতে পারে ইউরিয়ার সংকেত কি, বা ইউরিয়া উৎপাদনের রাসায়নিক বিক্রিয়াটি লেখো। এবার চলে আসো কাঁচ তৈরি করতে। কাঁচ ছাড়া মানব সভ্যতা আজকের সভ্যতা অচল প্রায়। তাহলে আমরা কাঁচ তৈরি করতেও আমরা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করব, ঠিক আছে? কাঁচ তৈরি করতে কিভাবে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হবে সেটা জানবো। তাহলে কাঁচ ছাড়া আজকের সভ্যতা অচল বললাম। আয়না, চশমার কাঁচ, অণুবীক্ষণিক ক্যামেরা, টেলিস্কোপ এগুলো তৈরি করতে কাঁচে লাগবে। তাহলে কাঁচ তৈরি করতে আমাদের কিসের প্রয়োজন? সোডার প্রয়োজন। সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট, এটা সোডা, ঠিক আছে? এটা খাবার সোডা না, কিন্তু খাবার সোডা হচ্ছে NaCO3, এটা হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট। সোডার প্রয়োজন কাঁচ তৈরি করতে। আর সোডাতে দেখো কি আছে, CO আছে না, কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হবে। আর এই সোডা তৈরি করতে প্রচুর পরিমাণে লাগে কার্বন ডাই অক্সাইড। তাহলে কাঁচ তৈরি করতেও আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড লাগবে। এবার চলে আসো অগ্নি নির্বাপক যন্ত্রে। অগ্নি নির্বাপক যন্ত্রে আগুন নেভানোর যে যন্ত্র, অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড লাগবে। তাহলে চলে আসো নানা ধরনের পানীয় তৈরিতেও তোমার কার্বন ডাই অক্সাইড লাগে। আর আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড লাগে। তো একটা কথা মনে রাখবে কি তেল ও ধাতু ঘটিত আগুন নেভানো যায় না। কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে তেল ও ধাতু ঘটিত আগুন নেভাতে ব্যবহার করা যায় না।
কার্বন ডাইঅক্সাইড। কি বললাম? তেল ও ধাতু ঘটিত আগুন, তেল ও ধাতু ঘটিত আগুন নেভাতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছো? এবার চলে আসবো আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সাধারণ তাপমাত্রায় প্রায় 60 বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিলাম, ওই গ্যাসকে সাধারণ তাপমাত্রায় রেখে 60 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করব, মানে 60 ATM চাপ প্রয়োগ করো। 60 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করলে কার্বন ডাইঅক্সাইড, গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডটা তরলে পরিণত হবে। আর ওই তরল কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি দ্রুত চাপ কমালে, ওই তরল কার্বন ডাইঅক্সাইডের উপর থেকে হঠাৎ চাপ কমালে তরল কার্বন ডাইঅক্সাইডটা কী হবে? দ্রুত বাষ্পীভূত হতে চাইবে, ফলে তরল কার্বন ডাইঅক্সাইডটা কঠিনে পরিণত হয়। এটাকেই বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফ বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন কি শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ কি? একটা নামি দামি কোশ্চিন। শুষ্ক বরফ, দেখো শুষ্ক বরফ নামটা কেন হয়েছে? কারণ এটা বরফের মতো দেখতে। কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা বরফের মতো দেখতে, কিন্তু যেমন বরফ হাত ভিজিয়ে দেয়, কিন্তু এই কঠিন কার্বন ডাইঅক্সাইডটা হাত ভেজাবে না, হাতে নিলে হাত ভেজাবে না, কিন্তু বরফের মতো দেখতে, কিন্তু হাত ভেজাবে না। এটা আবার কেমন বরফ? তার জন্য এটাকে বলা হয় শুষ্ক বরফ বলা হয়। ঠিক আছে? তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইড খুবই ঠান্ডা, এর উষ্ণতা প্রায় -78 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক বরফের উষ্ণতা দেখো -78 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই নিম্ন উষ্ণতা, এত নিম্ন উষ্ণতা কোথায় সৃষ্টি করা হয়? আমাদের রেফ্রিজারেটর বা ফ্রিজেও দেখবো অনেক কম টেম্পারেচার তৈরি করা হয়। তাহলে আমরা ওটা কী কাজে লাগাই বলো তো? রেফ্রিজারেটর বা ফ্রিজ আমরা কী কাজে লাগাচ্ছি? খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে। তাহলে আমাদের এই শুষ্ক বরফটা আমরা খাদ্য সংরক্ষণে ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে কোশ্চিন ভালোভাবে অ্যান্সারটা করবে। শুষ্ক বরফ কী? শুষ্ক বরফের ব্যবহার লেখো। তেল বা ধাতু ঘটিত আগুন নেভানো যায় না অগ্নি নির্বাপক মানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। এবার চলে আসো আমাদের বিভিন্ন আরও কাজে, তোমার অনেক কাজে তোমার কার্বন ডাইঅক্সাইড অনেক ব্যবহার করা হয়। তাহলে এবার চলে আসবো আমরা যে এত কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের চাহিদা মেটানোর জন্য আমাকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করব সেটা জানবো। তা আমরা এখন সেটাই জানবো কি ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে লৌহ অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করব। CO2 গ্যাসের তাহলে CO2 গ্যাসের উৎপাদন, ঠিক আছে, CO2 গ্যাসের উৎপাদন করব। তো চলে আসো PbCO3 লেড কার্বনেট এর সঙ্গে আমরা যদি HNO3 মেশাই, HNO3 বলতে নাইট্রিক অ্যাসিড মেশাই, তাহলে লেড কার্বনেটের সঙ্গে PbCO3 এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড HNO3 মেশালাম, ঠিক আছে। মেশালে তোমার PbNO3 উৎপন্ন হবে, প্লাস এখানে CO2 প্লাস এখানে PbNO3 হোলস টু, ঠিক আছে, PbNO3 হোলস টু প্লাস CO2 প্লাস H2 উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের এগুলো করে নিবে বিক্রিয়াটা। তাহলে লেড কার্বনেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমার লেড নাইট্রেট এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। এবার তোমার CO3 চুনাপাথরের উপর তুমি যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাও, তাহলে কি বললাম, চুনাপাথর CaCO3 এর সঙ্গে বা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl বা HCl এর বিক্রিয়া ঘটালে তোমার CaCl2 প্লাস CO2 প্লাস H2 উৎপন্ন হবে। CaCl2 প্লাস CO2 প্লাস H2 উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি চুনা পাথরের উপর বা মার্বেল পাথরের উপর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেলা হয় তবুও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এটাও একটা কার্বন ডাইঅক্সাইড তৈরির একটা ভালো প্রসেস। এখন আমরা চলে আসব তোমার যেটাতে, সেটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির
আরও অনেক প্রক্রিয়া আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন একটা প্রসেস হচ্ছে কি, আমি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করব। ধাতব কার্বনেট বলতে তোমার ক্যালসিয়াম কার্বনেট, যেটা ক্যালসিয়াম কার্বনেটকে তুমি উত্তপ্ত করো, মানে চুনাপাথরকে উত্তপ্ত করো প্রায় উচ্চ উষ্ণতায়, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি উত্তপ্ত করো, অনেক বইয়ে 1000 লেখা থাকবে, তাহলে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে, মানে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে, এটা CaO প্লাস ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলেও, ধাতব কার্বনেটকে যদি উত্তপ্ত করো, উত্তপ্ত করলেও তোমার ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন হবে। তারপরে NaHCO3, এই তো সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা, এটা দেখেছো অনেকে, খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট। বাড়িতে মাকে জিজ্ঞাসা করবে কি আমাকে একটু সোডিয়াম বাইকার্বনেট দাও, তাহলে মা বুঝতেই পারবে না কি সোডিয়াম বাইকার্বনেট আবার কি, বুঝতে পারবে কি? পারবে না, একটুও পারবে না কি সোডিয়াম বাইকার্বনেট দাও, তাহলে দিতে পারবে না। কিন্তু তুমি যদি বলো কি আমাকে খাবার সোডা দাও, তাহলে তোমাকে এটাই দিবে, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটই দিবে। তাহলে সেটাকে তুমি তাপ দাও, তাপ দিলে কি হবে বলো? তাপ দিলে Na2CO3 প্লাস CO2 প্লাস H2 উৎপন্ন হবে। তাহলে এই CO2 উৎপন্ন হয় বলেই তোমার যেমন আমাদের যে গুলগুলা তৈরি করা হয় বা আনারসা তৈরি করা হয়, সেগুলোতে দেখবা ফুটো ফুটো থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, বা পাউরুটিতে দেখবা ছোট ছোট ছিদ্র থাকে, কারণ ওখানে যে খাবার সোডা দেওয়া হয়, সেই খাবার সোডাটা তোমার খাবার সোডা তাপের ফলে CO2 উৎপন্ন হয়, এবং CO2গুলো তোমার ওই গ্যাসগুলো ছিদ্র করে বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে এভাবে আরও তোমরা অনেকগুলো এক্সাম্পল পড়বে কি ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে উত্তপ্ত করলে তোমার সেখান থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাচ্ছ। আর একটা সহজ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কি, তুমি বাতাসে যদি কার্বনকে পোড়াও, তাহলে কার্বনকে পোড়ালেই তুমি কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবে। তাহলে কার্বনকে আমি কি করতে বললাম, বাতাসে পোড়াতে বললাম, C+O2 থেকেও তুমি CO2 পাচ্ছ। তাহলে কার্বনকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন করলেও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, ঠিক আছে। এবার তুমি উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে যদি জলে মেশাও, তাহলে কি হবে বলো? কার্বন ডাইঅক্সাইডকে যদি জলে মেশাও, তাহলে কি হবে? কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। তো আমরা এখন চলে আসব কি পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিভাবে আমরা প্রস্তুত করব। তাহলে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রস্তুতি। পরীক্ষাগারে CO2 গ্যাসের প্রস্তুতি। তাহলে ফার্স্টে চলে আসবো আমরা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য চলে আসো। ফার্স্টে হচ্ছে CaO3, ক্যালসিয়াম কার্বনেট আর লঘু HCl। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর। তাহলে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলোর নাম কি কি বললাম? মার্বেল পাথর আর একটা হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি কি লাগবে? উল্ফ বোতল লাগবে, তোমার দীর্ঘনল ফানেল লাগবে, নির্গম নল, গ্যাস জার, এগুলো লাগবে। তো আমাদের কি করতে হয়? তো সাধারণ উষ্ণতায় ফার্স্টে আমি উল্ফ বোতলে মার্বেল পাথরের কুচি নেব, ঠিক আছে, মার্বেল পাথর নিব। আর উপর থেকে যদি আমি ধীরে ধীরে লঘু HCl ফেলি, তাহলে আমরা দেখতে পাবো কি লঘু HCl ফেললে তোমার লঘু HCl যদি ফেলি, তাহলে কি হবে? মার্বেল পাথর লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করবে। যেমন আমি একটু দেখিয়ে দিই বইয়ে ছবিটা। এটা হচ্ছে উল্ফ বোতল, ঠিক আছে, উল্ফ বোতল। তাহলে উল্ফ বোতলের মধ্যে ফার্স্টে আমি মার্বেল পাথরের কুচি নিয়েছি, আর একটা তোমার দীর্ঘনল ফানেলের মধ্যে দিয়ে আমি কি লঘু HCl ঢালছি। তাহলে লঘু HCl ঢাললে দেখতে পাবো লঘু HClগুলো মার্বেল পাথরের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এই নির্গম নল দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে তোমার আর একটা আমি গ্যাস জার নিলাম, ওই গ্যাস জারে
আমি ওই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটাকে সংগ্রহ করব। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তোমাকে জানতে হবে কি কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে অনেক ভারী। কার্বন ডাইঅক্সাইড কেমন? বাতাসের চেয়ে ভারী। তার জন্য কি একটা বেলুনকে যদি তুমি মুখে ফোলাও তাহলে দেখবা বেলুনটা তোমার উপরের দিকে না উড়ে কি হয় বলো তো, মেঝেতে পড়ে যায়। কেন? কারণ যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে ভারী, তো যেহেতু বাতাসের চেয়ে ভারী তার জন্য এখানে এই গ্যাস জারের মধ্যে যে গ্যাসগুলো ছিল সেগুলো কি হবে বলো তো বাচ্চা, কী হবে? সেই গ্যাসগুলো কি হবে, যে গ্যাসগুলো ছিল আগে বাতাস যেগুলো ছিল সেই বাতাসগুলো উপরে উঠে যাবে। কারণ কার্বন ডাইঅক্সাইড যেহেতু ভারী তার জন্য কার্বন ডাইঅক্সাইড ওই জায়গাটুকু নিয়ে নেবে, ঠিক আছে। আর বাতাসগুলো উপরের দিক দিয়ে উঠে যাবে। তাহলে বায়ুর কি হচ্ছে? ঊর্ধ্ব অপসারণ হচ্ছে না, বায়ু উপরের দিক দিয়ে উঠছে তার জন্য ঊর্ধ্ব অপসারণ হচ্ছে। তার জন্য আমরা বলবো কার্বন ডাইঅক্সাইডকে গ্যাস জারে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডকে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এবার চলে আসো, তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াটা কেমন সেটা তোমাকে এখন জানতে হবে। কি রাসায়নিক বিক্রিয়াটা তোমাকে জানতে হবে, কি রাসায়নিক বিক্রিয়াটা কেমন। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা আমরা লিখে নিব, একটু আগে আমরা অবশ্য লিখেছিলাম কি CaCO3 প্লাস তোমার 2HCl থেকে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। তাহলে CaCO3 প্লাস 2HCl থেকে হলো CaCl2 প্লাস CO2 প্লাস H2O হলো। এবার ক্যালসিয়াম চলে আসবো, ক্যালসিয়াম ক্লোরাইড বা CaCl2 বা ক্যালসিয়াম নাইট্রেট জলে দ্রাব্য। যে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, বা আমি যদি এখানে যদি নাইট্রিক অ্যাসিড নিতাম তাহলে CaNO3 উৎপন্ন হতো, CaNO3 হোলস্ট উৎপন্ন হতো, বা ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হতো। তো ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম নাইট্রেট জলে দ্রাব্য হয়। তাই লঘু HCl, যেমন এখানে যদি তুমি মার্বেল পাথরের সঙ্গে নাইট্রিক অ্যাসিড নিতে, HNO3 নিতে, তাহলে উৎপন্ন হতো তোমার CaNO3 হোলস্ট উৎপন্ন হতো প্লাস CO2 প্লাস H2 উৎপন্ন হতো। তাহলে এটা এবং এটা জলে দ্রাব্য, জলে দ্রবীভূত হয়। তার জন্যই আমরা লঘু HCl বা লঘু HNO3 অ্যাসিড দুটো দিয়ে CaCO3 এর সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করতে পারবো, কিন্তু লঘু H2SO4 নিয়ে পরীক্ষা করা যায় না। CaCO3 এর সঙ্গে তোমার H2SO4 মিশিয়ে CO2 উৎপন্ন করা হয় না। কেন হয় না? CO2 উৎপন্ন হবে, বাট তার সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হবে? CaSO4 উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? CaSO4 উৎপন্ন হবে, যেটা তোমার জলে দ্রবীভূত হয় না। CaSO4 কেমন বললাম? ক্যালসিয়াম সালফেট, যেটা সেটা জলে দ্রবীভূত না হয়ে তোমার কি হবে? মার্বেল পাথরের উপর একটা আস্তরণ তৈরি করবে। কি বললাম? CaSO4 জলে দ্রবীভূত না হয়ে মার্বেল পাথরের উপর জমা হয়ে যাবে, ফলে মার্বেল পাথরের সংস্পর্শে আর H2SO4 আসতে পারবে না, মার্বেল পাথরের সংস্পর্শে আর H2SO4 আসতে পারবে না, ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাই ঘটে। তার জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির জন্য আমরা কখনোই কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতির জন্য আমরা কখনোই লঘু H2SO4 ব্যবহার করব না। ঠিক আছে, আমরা কখনোই H2SO4 ব্যবহার করব না। আমরা অলওয়েজ কি ব্যবহার করব? HCl আর লঘু HCl আর লঘু HNO3 ব্যবহার করব। ওকে, তাহলে এবার চলে আসবো আমরা কার্বন ডাইঅক্সাইডের কতগুলো নানান ধর্ম জানবো। তো ফার্স্ট ভৌত ধর্মগুলো জানবে। তাহলে ভৌত ধর্মগুলোর মধ্যে হচ্ছে তোমার কি কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন। দেখতে পাও কি? নাক দিয়ে যখন ছাড়ো তখন কার্বন ডাইঅক্সাইড দেখতে পাও না। কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন, বর্ণ নেই, বাতাসের চেয়ে ভারী একটি গ্যাস। ঠিক আছে, জলে খানিকটা দ্রাব্য হয়, তার জন্য তোমার সোডা ওয়াটারগুলো তৈরি করা হয়। কার্বন ডাইঅক্সাইডের যে বাতাসের চেয়ে ভারী, তার জন্য আমরা অনেক পরীক্ষা করব। ঠিক আছে, তাহলে সেগুলো পরের দিন করব ডিয়ার বাচ্চা। তো আজকে এই পর্যন্ত থাকুক, এবং সবাই ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, সবাই সিরিয়াসনেস হতে হবে সবাইকে। বাই।